খাবো, খেয়ে খেয়ে আর কি, খেয়ে যেমন একটু নিউজ দেখছি, তারপর কুম্ভ মেলার ইয়েগুলো দেখছি, ব্লগগুলো, ট্রাভেল ব্লগারদের ট্রেনের ছিঁড়ে প্যাকেট ইয়ে করে আমার খাওয়া বন্ধ করবে। দিয়ে দিই। গানের আওয়াজ আসছে, কপিরাইট চলে আসবে, বাপরে বাপ। খেয়েই নি, গেল আর একটা দিন শেষ হলো, দিনগত পাপক্ষয় বলে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা থেকে চা করতে এসে ব্লগটা শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 15ই জানুয়ারি আর বুধবার। ঠান্ডা আছে, হ্যাঁ এখন একটু একটু ঠান্ডা লাগছে। তো চাটা করতে এলাম, খিদে পেয়েছে, একটু চা খাই, বিস্কিট খাই, আমার তো জানোই চা বিস্কিটই সম্বল। তো যাই হোক, চা বিস্কিট খাবো, খেয়ে খেয়ে আর কি, খেয়ে যেমন একটু নিউজ দেখছি, তারপর কুম্ভ মেলার ইয়েগুলো দেখছি, ব্লগগুলো, ট্রাভেল ব্লগারদের কুম্ভ মেলা, সেটা দেখছি। সেই মানে সেটাই মানে কত মানুষের সমাগম, কি মানে ওটা দেখে দেখে না মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো এই আজকে সারাদিন কাটলো। আজকে ব্লগটা পোস্ট করা হয়নি, ব্লগটা রেডি ছিল, মানে এডিটটা কমপ্লিট হয়নি সবটা, কিন্তু হয়নি। আমি একটুখানি বাইরে একটুখানি গেছিলাম বলে, একটু বেরিয়েছিলাম বলে আমার টাইমটা মানে পার হয়ে গেছে, আমার আর ব্লগটা পোস্ট করা হয়নি। তো সেই ব্লগটা, আজকের ব্লগটা আগামীকাল পাবে, আর যেটা আজকে সন্ধ্যা থেকে শুরু করছি সেটার তো কন্টিনিউশন যাবে কালকে পর্যন্ত, তারপর পরশু দিন পাবে। তো এই মোটামুটি বাইরে তো আমি যাই না, একটুখানি দরকার ছিল বলে খুব, তাই জন্য একটুখানি বেরিয়েছিলাম। তো সেই হয়ে গেছে, আর বাইরে যাওয়ার ব্যাপার নেই কোনো। এবার টুকটাক করে ঘরে জামা কাপড় আজকে কাচা হয়েছে, কালকে পল্লবী মেলে দেবে সেগুলো। ওভেন তো ইয়ে করা হয়েছে, রান্নাঘরের কিছু জিনিস সব তুলে টুলে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে, সেটা মানে করে নেবো কালকে এক ফাঁক দিয়ে। অন্য কাজকর্ম করার সঙ্গে সঙ্গে এই কাজগুলোও করতে হবে, আরও কিছু কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো বলি, কিন্তু তারপরে যাই হোক, ওই এখন ঘুমানোটা ভীষণ দরকার, কদিন টানা মেডিসিন নিয়ে ঘুমাতে হবে, তাহলে গিয়ে শরীরটা তোমার একটু কন্ট্রোল থাকবে, যাতে আমি ঠিকঠাক মতন মানে কাজকর্ম চলাফেরা করতে পারি, সেটাই। তো এই আজকে ভাতও খাওয়া হয়নি সেরকম বলতে গেলে, কারণ 3:30-র সময় এলাম, এই কটা ভাত ছিল করা কালকে, সেই ভাত এই কটা নিয়ে খেলাম, পরে আবার ভাত করে দিলাম, উনি স্কুল থেকে এসে খেলেন, তাই ওনাকে তো দিতেই হবে। কালকে রাতেও খাওয়া হয়নি, বললাম এই খাবার টেনে ছিঁড়ে নিয়ে খাবারটা ফেলে রেখে মানে যাতা করে রেখেছিলেন, সেই জন্য খাওয়া হয়নি কালকে আমার রাতে। সকালবেলা তো যথারীতি খই খেয়েছি, চা আর খই আর বিস্কিট যেমন খাই। তো এই তাই জন্য তো খিদে পেয়েছে এখন, খাবার আর রাতের খাবার অনেক সময় অনেক দিন কালকে 7টার আগেই দিয়ে দিয়েছিলেন, কিন্তু তাই বলে এত আগে কেউ খায় বলো? তো এখন একটু চা খাবো রাত্রিরে গিয়ে, সেই 9টার পর যেমন খাই তেমন খাবো। সেই এখন আর কি বলো, এরকমভাবেই দিন যাচ্ছে। ঠান্ডাটা একটু পড়ার জন্য তাও ভালো হলো বাবা, একটু ঠান্ডা না পড়লে আবার তো সেই গরম চলবে তো চলবেই। হাই উঠছে, এই যে সন্ধ্যাবেলা না একটুখানি টিভি দেখতে বসলেই আমার ঝিমুনি, ওই যে বললাম না যে সেই ঝিমানি মুরগিগুলোর মতো ঝিমায়। চলো চাটা ফুটতেও সময় লাগছে, ঢাকা দিয়ে রেখেও ফুটতে সময় লাগছে ঠান্ডার জন্য। কাপ আর ছাঁকনিতে, এখানে চা পাতা দেবো না, কাপের উপরে ছাঁকনিতেই চা পাতা দিয়ে দেবো। আর 14বার করে বাসন মাজতে পারছি না, সকালবেলা তো মাজলাম, ঠান্ডার মধ্যে 14বার করে বাসন মাজা সত্যি
হচ্ছে না। আজকে আর এখন আর আদা ফাদা কিছুই দিলাম না, আর ভালো লাগলো না। আবার আদা দেবো, আবার ইয়ে করবো, তাই ভালো লাগলো না। গোলমরিচটা একটুখানি দিয়ে দিয়ে এর উপরে। শেষ এই কথা। বাবারে এই গরম জল গায়ে ছিটে এলো। একদম ঠিক মাপে মাপে জল নেওয়া হচ্ছে, একদম মাপে মাপে জল। কি বলছি যে ওই ইয়েটা নিয়ে যাবো না, ইয়েটা ওই কার্ডটা, মেডিকেল কার্ডটা নিয়ে যাও তো, আমি কি করবো তাহলে? ওটা তো কাজে লাগবে। আমি বলতে পারবো না, আমি কি করে বলবো? আমি কি করে জানবো? তাহলে ওটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি কি ব্যবস্থা করবো? আমার কাছে আছে, আমার কাছেই আছে, দেবো তোমাকে। তাহলে আবার কেন কথা বলছো? নাই বন্ধুরা, 9:17 বাজে, এখনই খাওয়া খাওয়া করে মাথা খেয়ে নিচ্ছে, নয়তো আবার ট্রেনে ছিঁড়ে প্যাকেট ইয়ে করে আমার খাওয়া বন্ধ করবে। দিয়ে দিই, আমি এখন খাবো না এত তাড়াতাড়ি। 9:17 কি খাবো গো, চা খেলাম না, মাথা খেয়ে নিবে একবারে। ভাত খেলো স্কুল থেকে এসে, ভাত খাওয়ার পর 5টার সময় ভাত খাওয়ার পর 9:17 বাজতে পারছে না, দাও 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 করে এবারে মাথা খেয়ে নিচ্ছে। কি বলবো, আর বলার নাই কিছু। কিচ্ছু বলার নাই গো, কিচ্ছু বলার নাই। দিচ্ছি, গিয়ে বসো, ওষুধ দিতে হবে তো তোমাকে। হ্যাঁ, ওরকম ভাবে কেউ যদি জোর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আমার টাইমে এসে আমি ওষুধ দেবো, তারপর খেতে দেবো না? খাবারের প্যাকেট ফ্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলে যদি কেউ, ওষুধ টষুধ না খেয়ে, তার তো ঘুম হবেই না এরকম করলে। বাবা গরম। তোমার সমস্যাটা কি হচ্ছে? বলছি তো আমি, তোমার সমস্যা কি? দিচ্ছি তো খেতে, একটা তো টাইম লাগবে। আমার কষ্ট তো তুমি খুব দেখেছো গোটা জীবন, আর তোমাকে দেখতে হবে না গো। এ কটা দিন একটু নিজে আরাম করে থাকো, অনেক কষ্ট দেখেছো আমার, আর দেখতে হবে না। বহুত দেখে নিয়েছো কষ্ট। খাওয়া আগে করবো না, গানের আওয়াজ আসছে, কপিরাইট চলে আসবে, বাপরে বাপ, সব দিকেই যাবা। টাকাটা ব্যবস্থা করে দিল, এই টাকাটা করে দিতে হবে। তুমি একটু চুপ করবে? সারাক্ষণ টাকা 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 করে আমাকে একদম শেষ করে দিচ্ছ। সব সময় শুধু টাকা টাকা টাকা, মানে আমাকে দেখলেই তোমার মানে শুধু টাকা টাকা চাই, টাকা চাই, টাকা চাই।
10:09 বাজলো বন্ধুরা। খাবারটা বাবা কি করলি রে, খাবারটা নিয়েই নি খাবারটা তো ঠান্ডা হয়ে গেল বোধহয়, তাই হোক খেয়েই নি। গেল আর একটা দিন শেষ হলো, দিনগত পাপক্ষয় বলে না, সেই দিনগত পাপক্ষয়। আর একটা দিন কাটলো, আবার কালকের দিন আসবে, আবার সেই একই বাধা ধরা চিরাচরিত গত অনুযায়ী কাটবে, কি আর করার। আলু খেতে এত ভালো লাগে, কিন্তু আলু খাওয়া আলুর মতো চেহারা হচ্ছে শুধু, তাই না? সুগারের জন্য তো আলু খাওয়াটা ঠিক না, তাই না? কিন্তু আলু আজকে আমি কালকে রুটি খেতে পারিনি, ওরকম করেছে নষ্ট। আজকের জন্য লুচি দিচ্ছিল ওনাকে, আমি নিয়েছি অনেক দিন পর, জানি না একটু ভয়ে ভয়ে খাচ্ছি, আমি খাই না লুচি, হ্যাঁ একদমই খাই না। তারপর রাত্রিবেলা তবুও নিচ্ছি, জানি না খেতে পারবো কিনা কতটা, হয়তো একটা কি দেড়খানা খেতে পারবো, দেখা যাক। যাই, চলো আজকের দিনটা পার করি। শুভ সকাল বন্ধুরা, আবার একটা দিন শুরু হয়ে গেল। এই ব্লগটা তো কালকে সন্ধ্যা থেকেই শুরু করেছি। 2000 years later. সকালেই ঠান্ডা জল ধরতে যে কি কষ্ট হয় বন্ধুরা, কি বলবো বলো, সবারই কষ্ট। তো ব্রাশ করে নিচ্ছি, নিয়ে ফ্রেশ হয়ে নেব, তারপরে চা করব। তবে চা আজকে উঠতে একটু দেরি, আজকাল উঠতে দেরি হচ্ছে, বললামই রোজ মেডিসিন নিচ্ছি। তো চা করব, চা যে শান্তিতে বসে খাবো তার তো উপায় নেই। তার কারণ তিনি স্কুল যাবেন, তাকে রেডি করে দিতে হবে, যতক্ষণ না স্কুলে রওনা হচ্ছেন ততক্ষণ আমি শান্তিতে চা খেতে পারবো না। চা করে নিয়ে গিয়ে বসলাম হয়তো, কিন্তু সেই চা যাবে ঠান্ডা হয়ে। আজ অনেক দিন পর সকালে মুখটা ধুয়ে মনে হলো একটুখানি নিজের ত্বকের পরিচর্যা করি, মুখের পরিচর্যা করি একটু মনে হলো, তাই জন্য একটুখানি টোনার দিচ্ছি, একটুখানি সিরাম দেব, তারপরে একটু ক্রিম দেব। যা মুখের অবস্থা হয়েছে বন্ধুরা, সে আর বলার মতো না। সেই একদম মনে হচ্ছে সেই ওই খোয়া ফেলা, খোয়া পাথর ফেলা রাস্তা হয় যেমন না, ঠিক সেই রকম রাস্তার মতন মুখের অবস্থা, একবারে খসখস করছে। তো আজকে হলো এই খেয়াল যে কতদিন থাকবে আমার, এটাই হচ্ছে। আজকে খুব জোরতাল শুরু করলাম, কিন্তু সেটা যে টানা চলবে, চালাতে পারবো, এই গ্যারান্টি দিতে পারি না। একদমই ইচ্ছে করে না করতে, হ্যাঁ। যদিও এই বয়সে কিন্তু একটুখানি অন্তত একটু প্রত্যেক দিন ঠিকঠাক মতো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে একটু ক্রিম মাখা উচিত। কারণ বয়স হলেই তো চামড়ায় নানান সমস্যা দেখা দেয়। অল্প বয়সের চামড়া তো সুন্দর থাকে, স্কিন টান টান থাকে, কিন্তু তারপরেও গাফিলতি, ওই ইচ্ছে করে না, ধুর কি হবে, এই সব ধুর কি হবে এই করতে করতে আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে খুব উদ্যোগ আয়োজন নিয়ে করতে শুরু করলাম। তো এইটা কতদিন বললামই তো তোমাদের, চালাতে পারবো জানি না, কিন্তু যদি ওই মুড মর্জি হয় তো চলবে, চালাতে পারবো, তা না হলে গেল। বন্ধুরা, কাজ করতে করতে একটু ফাঁকে এলাম, তোমাদের সঙ্গে একটু দুটো কথা বলি বলে আবার অন্য কাজ শুরু করব। মেডিসিন টেডিসিন গোছাবো, আরও কিছু কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সমস্ত করব। তো কথা বলতে এসে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম। প্রথমে বলি, অনামিকা বলেছো যে তুমি ইংলিশ অনার্সে চান্স পেয়েও পড়োনি, তোমার বাবা পড়তে দেননি কী করে, নিজে ইংলিশের প্রফেসর হয়ে? জানি না, তখন তো সব কিছুই মানে তারা যা ঠিক করে দেবেন তাই, আমাদের নিজস্ব মতামত বলে তো কিছু ছিল না, মতামত থাকতেও মানে থাকার অধিকারও ছিল না। অতএব না, ইংলিশ পড়া হবে না, তুমি হিস্ট্রি পড়ো। তাই আমিও রবীন্দ্রভারতী থেকেই এমএ করেছি। তো এই হলো ব্যাপার, কথা বলার কিছু ছিল না, সেই জন্য মানে সবটাই চাপিয়ে দেওয়া হয়েছে, সব কিছুই চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো কিছুই নিজস্ব মতামত কোনো দিন গড়েই ওঠেনি। ওই জন্য ছোটো থেকে একটা বাচ্চাকে দেখবে, যদি তাকে সব কিছু সব ক্ষেত্রে সাপ্রেস করে রাখা হয় না, তাহলে তার ভেতরের কোনো মানে তার কোনো কিছুই তো বিকশিত হবে না।
তার মধ্যে যদি কোনো কোয়ালিটিস থেকে থাকে বা কোনো কিছু তার চিন্তা চেতনা ভাবনা যদি কিছু থেকে থাকে, সেটা কখনো প্রকাশ হবে না, কারণ তাকে সবসময় সাপ্রেস করে রাখা হয়। কাজেই তার মানে পক্ষে একদমই নয়। দেখবে আমরা ছোটোবেলায়, আমাদের ছোটোবেলাতেও দেখেছি বাচ্চাদের মা বাবা বলতেন একটু তুমি একটু কবিতা বলো, একটু শোনাও, একটু গান শোনাও, হ্যাঁ মানে এগুলো বলতেন। এগুলো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং তারা সেটা করে যাতে আর পাঁচজনের সামনে করে, সেই জন্য তারা বলতেন। কিন্তু আমার ক্ষেত্রে একদম অন্য ছিল। তাদের যুক্তি ছিল যে এগুলো করা উচিত না, এগুলো কেন, লোকের সামনে গিয়ে গান করো, কবিতা বলো, এটা কেন। তো কোনো ক্ষেত্রেই মানে কোনো কিছুই নেই, নয়। তো এইভাবে সাপ্রেসড হয়েই বড় হয়েছি, যার জন্য নিজস্ব সত্যি কথায় চিন্তা চেতনা ভাবনা কিছু গড়ে উঠতেই পারেনি। ছোটো থেকে গড়ে না উঠলে বড় বয়সে আর গড়ে উঠবে কীভাবে? তো সেই কারণেই এইটাই হচ্ছে ব্যাপার। আর মধুমিতা ম্যাডাম একটা বলেছেন, সেটার ইয়েতে বলি যে এরকম পেশেন্ট নিয়ে থেকে যারা বেরিয়ে যাচ্ছেন তাদেরকে সাপোর্ট করেন। চাকরি করা মেয়েরা একদিনও থাকবে না, একদম সঠিক কথা। চাকরি করা মেয়েরা কেন, অনেক মেয়েই হয়তো থাকবে না। আর আপনি যেটা বলেছেন যে ডাক্তাররা কেমন ডাক্তার দেখান আপনারা, যে তারা বলে না এইসব ব্যাপারগুলোতে, সত্যি মধুমিতা ম্যাডাম আপনাকে বলি, সত্যি এখানের ডাক্তাররা না একদমই ঠিক নয়, বুঝেছেন তো, একদমই ঠিক নয়। তারা প্রপার ওয়েতে মানে একজন সাইকিয়াট্রিস্ট কীভাবে ট্রিট করবেন সেই ন্যূনতম, বলতে খারাপ লাগলেও সেই ন্যূনতম জ্ঞানটাও তাদের নেই। তারা প্রচণ্ড মাত্রায় বিজনেস মাইন্ডেড। গাদা গাদা ওষুধ দিয়ে দেন, মেডিসিন, এক গাদা মেডিসিন যার নানাবিধ সাইড এফেক্টস রয়েছে, দিয়ে দিলেন, মানে ওই লাগে তুক না লাগে তাক এই টাইপের। ধরুন 10টা 12টা করে মেডিসিন দিয়ে দিচ্ছেন, তার মধ্যে কোনো একটা হয়তো একটু কাজ করলো, তাহলেই তখন মনে হয় যে বাবা কাজ তো করেছে, ঠিক তো আছে, এরকম। তো ঠিক যে নেই দেখতেই পাচ্ছেন আপনারা, কারণ এখানকার ডাক্তারদের বক্তব্য অনুযায়ী পার্কিনসন্স এবং সাইকিয়াট্রিক যে সমস্যাটা, এটা হচ্ছে ইন্টার রিলেটেড। অর্থাৎ যদি মাথাটা ঠিক রাখতে হয় তাহলে পার্কিনসন্স বাড়বে, পার্কিনসন্স ঠিক করতে গেলে মাথা যাবে। তো এটা কতটা ঠিক আমি জানি না, এবং সেই কারণে আমার একটা প্রশ্নচিহ্ন আছে বলেই ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি। অবশ্যই ওনাকে নিয়ে, ওনাকে রেখে গেলে তো আমার যাওয়া হবেই না। ডাক্তাররা কিছুই বলেন না, ডাক্তাররা বলেন না যে এরকম মানুষের সঙ্গে থাকতে গেলে, উল্টে ওনারা এরকম মানে এরকমই করেন যে মানে আপনাকে মেনে নিতে হবে, যা খুশি উনি করুন, উনি যা ইচ্ছা করুন, উনি বলবেন। উনি যদি চেঁচামেচি করেন বা মারধর করেন, বুঝতে হবে উনি পেশেন্ট। কিন্তু আমিও তো একজন মানুষ, দিনের পর দিন এইরকম এনভায়রনমেন্টে থাকতে থাকতে, এইরকম একজন মানুষকে থাকতে থাকতে আমিও তো পেশেন্ট হয়ে যাচ্ছি, তাই নাকি? আমারও তো সাইকোলজিক্যাল প্রবলেম আসতে বাধ্য। আমারও তো মনের ওপর এইরকম চাপ পড়তে পড়তে, এত স্ট্রেস নিতে নিতে আমারও তো মানে মানসিকভাবে মেন্টাল স্টেবিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা তো আমারও রয়েছে। কিন্তু না, এখানে অন্তত আমি আজ পর্যন্ত এত ডাক্তার দেখিয়েছি, কারোর মুখে এটা শুনিনি যে কেউ আমার প্রতি সিম্প্যাথেটিক, তাদের পেশেন্টের প্রতি সিম্প্যাথেটিক, এবং সেই পেশেন্ট মানে যা ইচ্ছে করুক সেটা মানিয়ে নিয়ে তাকে সেইভাবে ট্রিট করতে হবে, তাকে সবসময় মানে ভীষণভাবে কেয়ার করতে হবে। ঠিক আছে, চলো কেয়ার তো করবোই আমরা, কিন্তু কেয়ার করবার একটা তো লিমিট থাকে। আমি কেয়ার করছি, অপর দিকের মানুষটি যে সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল, সে ক্রমাগত আমাকে টর্চার করে চলেছে, ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার, তারপরেও আমি কেয়ার করে চলবো। কেন আমি মানুষ নই? তো এটাই হচ্ছে মধুমিতা ম্যাডাম, আপনাকে এটাই বলি, এখানে সত্যি ডাক্তারদের কোনো রকম ইয়ে নেই। এবং এখানে কাউন্সিলিং যেটা হয়, আমি একদম আমার পছন্দ হয় না। আমি নিজে মানে সেলফ কাউন্সিলিং বলবো না, মানে নিজেই উদ্যোগ নিয়ে নিজে একবার কাউন্সিলিং করিয়েছিলাম আমার নিজে। মানে আমি প্রচণ্ড বীতশ্রদ্ধ হয়ে যাই, মানে এমনভাবে কথা বলছেন, মানে ওনার যুক্তিটা একবারে ধোপেই টেকে না। আমি সেই যুক্তিটাকে খণ্ডন করছি, উনি তার প্রপার অ্যান্সার দিতে পারছেন না। একজন কাউন্সিলিং করবেন যিনি, সাইকোলজিস্ট যিনি, তিনি তো এমনভাবেই কথা বলবেন যে অবভিয়াসলি পেশেন্ট তার কথাতেই মুগ্ধ হয়ে যাবে, কথাতেই তার অর্ধেক মনে হবে রোগ সেরে গেল, কথাতেই মনে হবে চলো পজিটিভিটি গেইন করবে তার কথা থেকে। কিন্তু তিনি এমনই কথা বলবেন যে পেশেন্ট মানে যে যাচ্ছে সে আরও ডিমোরালাইজড হয়ে যাবে, আরও ডাউন হয়ে যাবে, তাহলে কী লাভ? এখানে এইরকমই। তো সেই কারণেই দেখা এবার মরিয়া চেষ্টা,
কি করা যায় দেখার। তো সত্যি সত্যি এইরকম পেশেন্ট নিয়ে যারা চলেছেন, যারা চলেন, তারাই জানেন যে কতটা টাফ, কতটা ডিফিকাল্ট এরকমভাবে চলা। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। ঈশ্বর করুন কাউকে যেন এরকম বুঝতে না হয়, কারোর পার্টনার যেন এরকম না হয়, কাউকে যেন বুঝতে না হয়। এটা হচ্ছে টু মাচ। এটা যে কী লেভেলের, কী পর্যায়ে, সেটা সত্যিই বলে বোঝানোর নয়, সত্যি বলে বোঝানোর নয়। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, আনলেস অর আনটিল যারা এই ফেজের মধ্যে দিয়ে গেছে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। আমার বন্ধু পাপিয়া বলেছে তো, গোলুমলু বলে আমাকে, যে গোলুমলু তুই তো জানিসই এতদিন ধরে দেখছিসই, তারপরে সত্যিই তারপরেও তবুও কোথাও গিয়ে খারাপ লাগে জানিস পাপিয়া, আম, যে এই বয়সে এসে অন্তত পারস্পরিক নির্ভরতা, এটাই তো বলে মানুষ। অল্প বয়সে বিয়ের প্রয়োজন আছে, ঠিক আছে চলো অল্প বয়সে বিয়ের প্রয়োজন ফ্যামিলি এক্সটেন্ড করার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই এজে এসে দরকার যে দুজন দুজনের ভরসা হবে, দুজন দুজনকে নির্ভর করবে, একজনের শরীর খারাপ হলে আরেকজন পাশে থাকবে, দেখবে। নাথিং। কোথাও গিয়ে তখন একটু খারাপ লাগে যে যখন একজন মানুষ বলছে আমার কষ্ট হচ্ছে, সেই ইনহেলার নিচ্ছে, ইনহেলার আমি সবসময় নিই, সেটা তো আমি বলি না, কিন্তু সেদিন একটা অন্য ধরনের কষ্ট হয়েছিল যে যার জন্য আমি ভয় পেয়েছিলাম। আমি কিন্তু ইউজুয়ালি একদমই ভয় পাই না, একদমই ভয় পাই না। আমার একটু ভয় হয়েছিল বলে, সাড়া পেয়েছিলাম বলে আমি তাকে ডাকতেও চাইনি, জাস্ট বলেছিলাম। তো যাই হোক গে, এরকমভাবেই মানে চলবে, চলছে। এবং সবথেকে বড় কথা এই যে এখন এই নিশ্চিন্তে কথা বলতে পারছি। স্কুল থেকে ফিরবার পর যা চলে ক্যামেরার সামনে, তোমরা হয়তো দেখো যে কই একার সময় তো দিব্যি তো ঠিকঠাকই কথা বলছে, সেটা ঠিক না। এতটা মানে মেন্টাল প্রেশার দেয়, এতটা প্রেশার, মানে যারা নেয় না তারাই জানে যে কতটা প্রেশার। তো যাই হোক, বলে তো লাভ নেই, কোনো কিছু করার নেই। এখন এই এজে এসে তো আমি বেরিয়েও যেতে পারবো না, এবার তাকে ফেলে রেখেও চলে যেতে পারবো না, এটা জানা কথাই। যদি যাওয়ারই হতো, যদি ফেলে চলে যেতেই পারতাম, তাহলে বহু আগে করতাম, যখন অল্প বয়স ছিল। এই বয়সে এসে তাকে ফেলে দিয়ে চলে যেতে পারবো না। মানুষ, তিনি অমানবিক হতে পারেন, আমি তো অমানবিক হতে পারি না যে তাকে একদম অসহায় একলা ফেলে রেখে বেরিয়ে যাব। খারাপ লাগে, খারাপ লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তাকে ফেলে দিয়ে রাস্তায় বা ইয়েতে যেখানে সেখানে, মানে বাড়িতেও তো তিনি থাকতে পারবেন না, বেরিয়ে যাবেন রাস্তায় ঘুরবেন, কি হবে তার ঠিক নেই। তো সেটা সম্ভবপর হবে না। কাজেই আমি যতদিন আছি আমাকে এইভাবেই কাটাতে হবে। তো তার মধ্যে থেকেই বললাম যে আমি তার মাঝখান থেকেই ভালো থাকার রসদ খুঁজে নিই, এত নেগেটিভিটির মধ্যে থেকেও থাকতেই তো হবে, তা নাহলে তো বাঁচা যাবে না। আর আমি মরে যাব করলেই তো হবে না, নির্দিষ্ট সময় না এলে কেউ হবে না। মেয়েটা আছে, কেনই বা মরে যাব বলো, মেয়েটার তো আমাকে দরকার, উঠতো আর কেউ নেই, সত্যি কথা বলতে। তো চলো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বকবকানি আমার শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর বললাম যে অল্প কিছু হলেই 6,000-এর ঘরে ঢুকে যাব। তো আজকের মতন শেষ করছি বকবকানি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর ব্লগগুলো দেখতে থেকো।